আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, ব্যাংকার্স লার্নিং ক্লাবে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ইউসিপি 600 এর বিভিন্ন আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছেন কিংবা আইবিবির অথবা ডিআইবি ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিং এর যে ফরেন ট্রেড পার্টের যে পরীক্ষা, সে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য উপকারে আসবে আমার এই ভিডিওগুলো। বিশেষ করে ফরেন ট্রেডে যে বিভিন্ন কেস স্টাডি আসে ডকুমেন্ট এক্সামিনেশন নিয়ে বা বিভিন্ন ইস্যু নিয়ে, কেস স্টাডিগুলো সলভ করার জন্য এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগতে পারে। তবে যারা সিডিসিএস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো একটু বেশি উপকারে আসবে, কারণ আমি ইউসিপি 600 এর বিভিন্ন আর্টিকেলগুলো অনেক ইলাবোরেটলি আলোচনা করার চেষ্টা করেছি। তো যারা আমার সাথে এতদিন ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক বাটনে ক্লিক করবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অন্যদেরকে শেয়ার করবেন। ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো শুরু করতে যাচ্ছি, আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইউসিপি 600 এর আর্টিকেল 4 নিয়ে কথা বলবো, যে আর্টিকেল হচ্ছে ক্রেডিটস ভার্সেস কন্ট্রাক্ট। এখানে আর্টিকেল 4 আমি পুরোটি নিয়ে আসছি। যারা পড়তে চান একটু পজ দিয়ে, ভিডিওটি পজ দিয়ে আর্টিকেলটা পড়ে নেবেন। তো এই আর্টিকেলটা বেসিক্যালি হচ্ছে একটা রিলেশনকে এখানে বিল্ড আপ করা হচ্ছে। সেই রিলেশনটা হচ্ছে আমি যে ক্রেডিট এবং যার উপর বেস করে ক্রেডিটটা ইস্যু করা হচ্ছে। আপনারা জানেন আমি প্রথম দিকে আলোচনার সময় বলেছিলাম যে আপনারা এখানে যে ডকুমেন্টারি ক্রেডিট বা ক্রেডিট বা ডিসি বা লেটার অফ ক্রেডিট বা এলসি, সবগুলো কিন্তু একই অর্থ মিন করে আমার এই আলোচনায়। তা আমি কখনো এলসি শব্দটা যদি উচ্চারণ করি বা কখনো ডকুমেন্টারি ক্রেডিট উচ্চারণ করি কিংবা ক্রেডিট উচ্চারণ করি, আপনারা ধরে নেবেন আমরা আসলে এই ক্রেডিটের আলোচনাই করছি। এখন এই আর্টিকেলটা হচ্ছে আপনি যখন একটা এলসি ইস্যু করলো ইস্যুইং ব্যাংক, কিংবা এখানে অন্য ব্যাংকের যখন রোল প্লে করতে হয়, বিশেষ করে নেগোশিয়েটিং ব্যাংক, তো তাদের রোলটা প্লে করার সময় তারা এই কন্ট্রাক্টটাকে কিভাবে এখানে আন্ডারস্ট্যান্ডিং করবে, আন্ডারস্ট্যান্ডিং বলতে কন্ট্রাক্টটা কিভাবে ট্রিট করবে। এখন এই কন্ট্রাক্টটা কি, কন্ট্রাক্টটা আসলে হচ্ছে যে কন্ট্রাক্টের উপর বেস করে একটা এলসি ইস্যু করা হয়। কন্ট্রাক্টটা হয় অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারির মধ্যে একটা আন্ডারলাইন কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টটা হতে পারে প্রোফর্মা ইনভয়েস, সেলস কন্ট্রাক্ট, তারপর শুধু কন্ট্রাক্ট, বিভিন্ন নামে কিন্তু আপনি পেতে পারেন। এই কন্ট্রাক্টটার উপর বেস করে কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক একটা এলসি ইস্যু করে। এখন এই আর্টিকেলটা বলছে কি, যে এই যে এলসিটা ইস্যু করা হলো সেই এলসির সাথে এই কন্ট্রাক্টটার আসলে সম্পর্ক কি। এখানে কি বলা হচ্ছে দেখেন, এ ক্রেডিট বাই ইটস নেচার ইজ এ সেপারেটেড ট্রানজাকশন ফ্রম দ্য সেল অর আদার কন্ট্রাক্ট অন হুইচ ইট মে বেস্ট। অর্থাৎ আপনি যে এলসিটা ইস্যু করলেন বা আপনার কাছে যে এলসিটা অ্যাডভাইস করার জন্য আসলো, যখন আপনি একজন অ্যাডভাইজিং ব্যাংক কিংবা আপনি যখন নেগোশিয়েটিং করবেন অ্যাজ এ কনফারিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক, আপনি এই যে কন্ট্রাক্টটার উপর বেস করে এলসিটা হয়েছে সেটাকে আপনি কিভাবে ট্রিট করছেন। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে ক্রেডিট বাই ইটস নেচার, এই নেচারে ক্রেডিটটা হচ্ছে সম্পূর্ণ সেপারেট ট্রানজ্যাকশন। কোনটা থেকে সেপারেট, যে কন্ট্রাক্টটাকে বেস করে এলসিটা ইস্যু করা হচ্ছে, এটা সেলস কন্ট্রাক্ট হতে পারে বা আদার কন্ট্রাক্ট হতে পারে। অর্থাৎ স্পষ্টতে বোঝা যাচ্ছে এক লাইনে, সেটা হচ্ছে ক্রেডিট অর্থাৎ এলসি, এবং যেটার উপর ভিত্তি করে এলসি ইস্যু করা হচ্ছে পিআই বা সেলস কন্ট্রাক্ট, এই দুটা সম্পূর্ণ আলাদা কন্ট্রাক্ট। এটা একটার সাথে আরেকটার আসলে কোনো সম্পর্ক তৈরি করা যাবে না। ব্যাংক আর ইন নো ওয়ে কনসার্নড উইথ অর বাউন্ড বাই সাচ কন্ট্রাক্ট ইভেন ইফ দ্য রেফারেন্স হোয়াটসোভার। আচ্ছা, সেটা হচ্ছে ব্যাংক যদি কোনো এলসিতে কোনো কন্ট্রাক্টের রেফারেন্স বলা থাকে, যেমন আমরা কিন্তু ফিল্ড গুডসের ডিসক্রিপশনের এখানে বা অন্য কোথাও বলে দিই যে এই এলসিটা এই স্পেসিফিক প্রোফর্মা ইনভয়েস বা সেলস কন্ট্রাক্ট নাম্বার এত ডেটেড এত, এটার উপর এটার টার্মস এন্ড কন্ডিশনের উপর বেস করে এলসিটা ইস্যু করা হচ্ছে, কিংবা বলা হচ্ছে অল আদার টার্মস এন্ড কন্ডিশন অ্যাজ পার সেলস কন্ট্রাক্ট নাম্বার এত বা পিআই নাম্বার এত দিয়ে আমি কিন্তু বলে দিচ্ছি ফিল্ড 45 এতে কিংবা অন্য কোথাও বলে দিচ্ছি। এখন ইউসিপি বলছে যদি এলসির কোথাও এই কন্ট্রাক্টটাকে রেফারেন্স হিসেবে ইস্যু করা হয়, যে ব্যাংকের আসলে এটা নিয়ে কোনো কনসার্ন হওয়ার দরকার নয়, বা ব্যাংক এই কন্ট্রাক্টটার উপর কোনো বাউন্ড না। এবং আরও যেটা বলা হচ্ছে যে একটা ব্যাংক যখন আন্ডারটেকিং দেয়, বিশেষ করে এলসি ইস্যুইং ব্যাংক যখন আন্ডারটেকিং দেয় সে কিন্তু অনার করে।
আর নেগোশিয়েটিং ব্যাংক নেগোশিয়েট করে, এই যে বা কনফার্মিং ব্যাংক যখন কনফার্ম করে সে কিন্তু একটা এডিশনাল আন্ডারটেকিং দিচ্ছে। এই যে ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিং বা কনফার্মিং ব্যাংকের যে আন্ডারটেকিং, এই আন্ডারটেকিং এর যে একটা অব্লিগেশন তৈরি হয়, সেই অব্লিগেশনটা কোনোভাবেই এই যে আপনার রিলেশনশিপ ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারির মধ্যে যে রিলেশনশিপ হয় অ্যাপ্লিকেন্টের, মানে অ্যাপ্লিকেন্টের সাথে ইস্যুইং ব্যাংকের বা অ্যাপ্লিকেন্টের সাথে বেনিফিশিয়ারির যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনোভাবেই এই অনার করার বা নেগোশিয়েট করার যে আন্ডারটেকিং দেওয়া হয় যে, এবং এটার ফলে যে অব্লিগেশন তৈরি হয়, এই অব্লিগেশনের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। আচ্ছা, এরপর এই বেনিফিশিয়ারি, আচ্ছা এটা আমি একটু পরে বিস্তারিত কথা বলছি, আপনারা একটু রিডিং পড়ে নিন, এটা আসলে কি বোঝাচ্ছে আমি পরে আবার আলোচনা করছি। তারপর হচ্ছে an issuing bank should discourage any attempt by applicant to include, আচ্ছা এটা হলো আপনি অনেক সময় অ্যাপ্লিকেন্ট যদি আপনার কাছে রিকোয়েস্ট করে যে তার কন্ট্রাক্টটাকে আন্ডারলাইন যে কন্ট্রাক্ট থাকে, যা প্রফর্মা ইনভয়েস থাকে বা আন্ডারলাইন কন্ট্রাক্ট থাকে বা সেলস কন্ট্রাক্ট থাকে, এই কন্ট্রাক্টটাকে এলসির ইন্টিগ্রাল পার্ট হিসাবে ইনক্লুড করার জন্য রিকোয়েস্ট করে যদি করেও থাকে, বলা হচ্ছে এ ব্যাংক শুড ডিসকারেজ, ব্যাংক এটা ডিসকারেজ করবে অ্যাপ্লিকেন্টকে এই কাজটা করার ব্যাপারে। কিন্তু এখানে কোথাও কিন্তু না বলা হয় নাই যে করা যাবে না, কিন্তু বলা হচ্ছে এটা ডিসকারেজ করতে হবে। আমরা একটু পরে আর একটু বিস্তারিত কথা বলবো। আচ্ছা, আমরা আর্টিকেলটা এখন একটু ভেঙে ভেঙে এটা একটু আলোচনা করব। যেহেতু আমরা সিডিসিএসির প্রিপারেশনের বিষয়টা এখানে আমরা মাথায় রাখছি, এই জন্য আমি বেশ ইলোবারেটলি এগুলো আলোচনা করছি। আচ্ছা, আর্টিকেলের প্রথমে দেখেন কি বলা হচ্ছে যে এ ক্রেডিট বাই ইটস নেচার ইজ এ সেপারেট ট্রানজেকশন ফ্রম দ্য সেল অর আদার কন্ট্রাক্ট অন হুইচ ই মে বি বেসড, অর্থাৎ যে সেলস কন্ট্রাক্ট বা আদার কন্ট্রাক্ট এখানে বলা হচ্ছে, এটা আসলে কি বোঝাচ্ছে? ক্রেডিট ইজ ফুলি সেপারেট ফ্রম দ্য আন্ডারলাইন কন্ট্রাক্ট, এটা আমি আগেও কথা বলেছি, সেটা হচ্ছে একটা এলসি বা একটা ডকুমেন্টারি ক্রেডিট সম্পূর্ণ আলাদা। কার কাছ থেকে আলাদা? আন্ডারলাইন যে কন্ট্রাক্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারির মধ্যে বা আদার যে কন্ট্রাক্ট, সেই আদার কন্ট্রাক্টের থেকে এই এলসিটা সম্পূর্ণ আলাদা একটা অব্লিগেশন, আলাদা একটা আন্ডারটেকিং। এখন এই যে সেল কন্ট্রাক্ট এবং আদার কন্ট্রাক্ট বলতে এখানে কি বোঝাচ্ছে? সেল কন্ট্রাক্ট যেটা হচ্ছে, এর আগে দেখেন যে আমার যখন একটা এলসি ইস্যু হয় তখন কিন্তু এখানে বেশ কিছু আপনার কন্ট্রাকচুয়াল কিছু রিলেশন তৈরি হয়, সেইগুলো কি কি? যেমন যেমন ধরেন যে একটা প্রথমেই শুরু হয়, যেটা দিয়েই শুরু হয়, সেটা হচ্ছে বায়ার এবং সেলারের মধ্যে একটা রিলেশন তৈরি হয়। বায়ার এবং সেলার রিলেশনটা আমি কিভাবে বুঝি? সেটা হচ্ছে তার সেলস কন্ট্রাক্ট দিয়ে বুঝি। এটা যেটা বোঝানো হচ্ছে এখানে, এই সেলস কন্ট্রাক্ট এইটার বিভিন্ন নাম হতে পারে, শুধু কন্ট্রাক্ট হতে পারে, পারফরম্যান্স ইনভয়েস হতে পারে, পারচেস অর্ডার হতে পারে, বিভিন্ন নাম হতে পারে, এটা কোনো সমস্যা না। অর্থাৎ প্রথম রিলেশনটা তৈরি হয় বায়ার এবং সেলারের মধ্যে। আর ইউসিপিতে আদার কন্ট্রাক্ট বলতে কি বোঝাচ্ছে? দেখেন, আদার কন্ট্রাক্ট বলতে আমরা আরো তিনটা কন্ট্রাক্ট এখানে আদার কন্ট্রাক্ট হিসেবে অভিহিত করতে পারি। যেমন একটা এলসি করার জন্য কিন্তু বায়ার এবং ইস্যুইং ব্যাংকের মধ্যে কিন্তু একটা কন্ট্রাক্ট হয়। বায়ার মানে হচ্ছে এখানে যে অ্যাপ্লিক্যান্ট, যে ইম্পোর্টার বা বায়ার বা অ্যাপ্লিকেন্টের একটা কন্ট্রাক্ট আগেই এলসি ইস্যুইং ব্যাংকের কাছে হয়ে থাকে, আর না হলে কিন্তু এলসি ইস্যুইং ব্যাংক কিন্তু এলসিটা ওপেন করে না। তো এই আদার কন্ট্রাক্টের মধ্যে এটা একটা কন্ট্রাক্ট। আবার ইস্যুইং ব্যাংক এবং কনফার্মিং ব্যাংকের মধ্যে একটা কন্ট্রাক্ট থাকে। সেই কন্ট্রাক্টটা কি? যে ইস্যুইং ব্যাংকের সাথে এই কন্ট্রাক্টের উপর বেস করে কিন্তু কনফার্মিং ব্যাংক যে একটা এডিশনাল আন্ডারটেকিং দিচ্ছে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দেওয়ার ব্যাপারে। সো এই দুইটা ব্যাংকের মধ্যেও কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে। আবার কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারির মধ্যেও কিন্তু একটা কন্ট্রাক্ট থাকে। অনেক সময় বেনিফিশিয়ারি আপনাকে কিন্তু বলে দেয় এলসি করার সময় যে আমার এলসিটা কিন্তু স্পেসিফিক ওই ব্যাংকের মাধ্যমে কনফার্মেশন করতে হবে। তার মানে হচ্ছে বেনিফিশিয়ারি একটা চয়েস থাকে, এবং এই চয়েসের এগেইনস্টে কিন্তু ওই স্পেসিফিক কনফার্ম ব্যাংকের সাথে তাদের একটা কন্ট্রাক্ট থাকে যে আমার সমস্ত এলসি তুমি কনফার্ম করে দেবে, বা আমার এলসি তুমি কনফার্মেশন না করলে আমি নিব না। তো এটাও কিন্তু একটা আন্ডারলাইন একটা কন্ট্রাক্ট থাকে। তাহলে এই যে আদার কন্ট্রাক্ট মে অলসো মিন ট্রানজ্যাকশন রিলেটেড টু সার্ভিস অর পারফরমেন্স কন্ট্রাক্ট, অর্থাৎ আদার কন্ট্রাক্ট বলতে আমরা এখানে যে তিনটা কন্ট্রাক্টকে নিয়ে আসছি, এই তিনটা কন্ট্রাক্টই কিন্তু একদম সম্পূর্ণ রিলেটেড টু সার্ভিস বা পারফরমেন্স। এটা কেমন? যে অ্যাপ্লিকেন্ট ইস্যুইং ব্যাংকের কাছ থেকে কি সার্ভিস পাবে, বা কনফার্মিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের মাধ্যমে বলতে এখানে ইস্যুইং ব্যাংকের এই কন্ট্রাক্টের এগেইনস্টে সে বেনিফিশিয়ারিকে কি সার্ভিস দিচ্ছে বা পারফরমেন্স করছে। আবার কনফার্মিং ব্যাংক এবং বেনিফিশিয়ারি কন্ট্রাক্টের মাধ্যমে বেনিফিশিয়ারিকে সে সার্ভিস দিচ্ছে। অর্থাৎ এই আদার কন্ট্রাক্টগুলো এখানে যা বোঝানো হচ্ছে, এগুলো আসলে বেসিক্যালি কন্ট্রাক্টের মধ্যে যে রিলেটেড পার্টিগুলো আছে, একটা পার্টির সাথে আরেকটা পার্টির যে সার্ভিস, যে পারফরমেন্সের কন্ট্রাক্টটাই হচ্ছে আসলে আদার কন্ট্রাক্ট।
আর বায়ার এবং সেলারের মধ্যে যে কন্ট্রাক্ট হয় স্পেসিফিক্যালি এটা পারফরমেন্সও হতে পারে বা এবং এটা কোনো গুডসও হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা এলসি ইস্যু করার আগে এখানে আন্ডারলাইন অনেক রকমের কন্ট্রাক্ট হতে পারে। যত রকমই কন্ট্রাক্ট হোক না কেন সেটা কোনোভাবেই এটা এলসির সাথে এটা একই রকম কন্ট্রাক্ট হবে না, অর্থাৎ বাই ইটস নেচার এলসিটা হচ্ছে একটা সেপারেট ট্রানজেকশন ফ্রম এই যে কন্ট্রাক্টের কথা বললাম সে কন্ট্রাক্ট থেকে। আচ্ছা, পরের অংশে এই যে ইউসিপির আর্টিকেলটার পরের অংশে কি বলছে, ব্যাংকস আর ইন নো ওয়ে কনসার্ন উইথ অর বাউন্ড বাই সাচ কন্ট্রাক্ট ইভেন এনি রেফারেন্স হোয়াটসোএভার টু ইট ইজ ইনক্লুডেড ইন দ্য ক্রেডিট। অর্থাৎ আমরা অনেক সময় যেটা বললাম যে এলসিতে আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি যে এই এলসিটা এই পারফরমেন্স ইনভয়েসের এগেইনস্টে ইস্যু করা হচ্ছে। এখন বলা হচ্ছে ব্যাংক এই যে রেফারেন্সটা দেওয়া হচ্ছে দেখা থাকলেও ব্যাংক আসলে এটা নিয়ে কোনো কনসার্ন হওয়ার দরকার নেই এবং ব্যাংকের কোনো এটা নিয়ে কোনো বাউন্ড নেই। আচ্ছা, যেমন ধরেন আমরা ফিল 45-এ এই ধরনের একটা ডিসক্রিপশন অফ গুড দিচ্ছি, এরপর লিখে দিচ্ছি অল আদার টার্মস এন্ড কন্ডিশন অ্যাজ পার পিআই নাম্বার 1 2 3 4 ডেট। তো এখন কি বলা হচ্ছে দেখেন, পেমেন্ট আন্ডার দ্য ক্রেডিট ডাজ নট ডিপেন্ড অন দ্য compliance of the terms and condition of the contract even when any reference to it is included in the credit। অর্থাৎ আপনি এই কন্ট্রাক্টের নাম্বারটা আপনি এখানে উল্লেখ করে দিলেও কিংবা এই কন্ট্রাক্টে যে টার্মস এন্ড কন্ডিশনগুলো আছে অ্যাপ্লিকেন্ট এবং বায়ারের মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশন থাকুক না কেন, আপনি এই কন্ট্রাক্ট উল্লেখ করে দিলেও কিন্তু আপনার পেমেন্টের আপনি যখন পেমেন্ট করবেন একটা কমপ্লেইন প্রেজেন্টেশন আসলে পেমেন্ট করবেন, সেই পেমেন্টটা আসলে এই টার্মস এন্ড কন্ডিশনের উপর নির্ভর করবে না। অর্থাৎ এই পিআইতে অ্যাপ্লিকেন্ট বায়ারের মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশনই থাকুক না কেন, আপনি যখন পেমেন্ট করতে চাইবেন আপনি কিন্তু এই পেমেন্ট করার সময় এই টার্মস এন্ড কন্ডিশনের উপর কোনো ডিপেন্ডেন্সি আপনার থাকবে না। আচ্ছা, এরপরে এই ইউসিপির পার্ট কি বলা হচ্ছে দেখেন, consequently the undertaking of a bank to honor, to negotiate or to fulfill any other obligation under the credit is not subject to claims or defenses by the applicant resulting from its relationship with the issuing bank or beneficiary। আপনি যখন একটা এলসি ইস্যু করলেন কিংবা আপনি যখন একটা নেগোশিয়েটিং ব্যাংকের রোল প্লে করতে যাচ্ছেন কিংবা আপনি যখন একটা কনফারিং ব্যাংক হচ্ছেন, আপনি যে আন্ডারটেকিং দিচ্ছেন, ইস্যুইং ব্যাংকের একটা আন্ডারটেকিং থাকে আবার কনফারিং ব্যাংকের একটা এডিশনাল আন্ডারটেকিং থাকে। এই যে আন্ডারটেকিংটা আপনি কি করছেন, আপনি আন্ডারটেকিংটা দিচ্ছেন পেমেন্টের জন্য। এই আন্ডারটেকিংয়ের যে অনার করার, জানেন ইস্যুইং ব্যাংক অনার করতে পারে, নেগোশিয়েটিং করতে পারে না। এটা আমরা পরবর্তীতে কে অনার করতে পারে কে নেগোশিয়েটিং করে এগুলো বিস্তারিত একটা ভিডিও আমি আপনাদের সামনে দিব। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই ইস্যুইং ব্যাংকের এবং কনফারিং ব্যাংকের বা অন্য ব্যাংকের যারা এই এলসির সাথে জড়িত তাদের যে আন্ডারটেকিং, এই আন্ডারটেকিংটা কোনোভাবেই যে ইস্যুইং ব্যাংক এবং বা বেনিফিশিয়ারির সাথে বা অ্যাপ্লিকেন্টের সাথে যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলোর উপর ডিপেন্ড করবে না। কিভাবে ডিপেন্ড করবে না আমি বলছি। এই আন্ডারটেকিংটা সম্পূর্ণরূপে আপনাকে অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন অফ এলসি অনুযায়ী আপনাকে ফুলফিল করতে হবে। এখন যেমন ধরেন, once a credit is issued, UCP prefers that issuing bank refrain from the providing undue advantage to the applicant। অর্থাৎ আপনি যখন একটা এলসি ইস্যু করলেন, ইউসিপি কি বলছে যে আপনি এলসি যখন ইস্যু করে ফেললেন, এলসি টার্মস এন্ড কন্ডিশন এবং ইউসিপি আইএসবিপি অনুযায়ী ঠিক যে যে রোল আপনাকে প্লে করা উচিত আপনি তাই করবেন। আপনি অ্যাপ্লিকেন্টকে এখানে আনডিউ অ্যাডভান্টেজ দেবেন না। যেমন আপনার কাছে একটা ডকুমেন্ট আসলো, ডকুমেন্ট আপনি দেখলেন যে চেক করে ডকুমেন্ট ঠিক আছে, কমপ্লাইট, অর্থাৎ আপনার এখন ডকুমেন্টটার কমপ্লাইট হওয়ার কারণে আপনাকে পেমেন্ট করতে হবে। কিন্তু অ্যাপ্লিকেন্ট এসে আপনাকে বললো যে প্লিজ স্টপ দ্য পেমেন্ট, যে গুডসের কোয়ালিটি কিন্তু ভালো না। আমি অ্যাজ এ ইস্যুইং ব্যাংক আপনি কিন্তু এই স্টপ পেমেন্টের রিকোয়েস্ট কিন্তু আপনি রাখতে পারবেন না। আপনার যদি ডকুমেন্ট ঠিক থাকে আপনি 5 দিনের মধ্যে ডকুমেন্ট চেক করবেন, ঠিক না থাকলে তাদেরকে 5 দিনের মধ্যে জানাবেন, আর না হয় আপনি এটা দ্রুততার সাথে আপনি পেমেন্টটা করে দেবেন। ইউসিপি সেটাই বলছি যে আপনার যে অ্যাপ্লিকেন্টের সাথে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু রোল প্লে করতে পারবেন না। আপনি যখন একজন ইস্যুয়ার, আপনি যখন একজন কনফারিং ব্যাংক, আপনাকে ডকুমেন্ট ইন অর্ডার থাকলে আপনাকে ঠিক ইউসিপি যেভাবে বলছে সেভাবে আপনার রোল প্লে করতে হবে। আচ্ছা, এরপর কি বলছি দেখেন, এ বেনিফিশিয়ারি ক্যান ইন নো কেস অ্যাভেল ইটসেলফ অফ দ্য কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ এক্সিস্টিং বিটুইন ব্যাংক অর বিটুইন দ্য অ্যাপ্লিকেন্ট অ্যান্ড দ্য ইস্যুইং ব্যাংক।
এখানে একটা বিষয় যেটা আগেও কথা বলেছি, একটা বেনিফিশিয়ারির সাথে আমি যে আদার কন্ট্যাক্টের কথা বলেছি, সেখানে যে কনফারিং ব্যাংক বা নেগোশিয়েটিং ব্যাংক তাদের সাথে বেনিফিশিয়ারির একটা কন্ট্যাক্ট থাকতে পারে। তারপর অ্যাপ্লিকেন্টের সাথে আপনার ইস্যুইং ব্যাংকের একটা কন্ট্যাক্ট থাকবে, ইস্যুইং ব্যাংকের সাথে কনফারিং ব্যাংকের কন্ট্যাক্ট থাকবে। এখন এই এই কেসটা মানে এই সিনারিওটা কখন আসে? আপনার কাছে একটা ডকুমেন্ট আসলো, আপনি ডকুমেন্ট চেক করছেন, ডকুমেন্ট চেক করে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এমন একটা সার্টিফিকেটের কথা বলা হচ্ছিল যেটা আপনার আপনার দেশের ডোমেস্টিক রুলস রেগুলেশন যেটা আছে সেটার সাথে কমপ্লাই করার জন্য সার্টিফিকেটটা অবশ্যই ইস্যু করা দরকার, কিংবা ওই সার্টিফিকেটে এমন কোনো প্রেজেন্টেশন আছে, এমন কোনো ক্লজ আছে, বিষয় আছে যেটা আপনার অবশ্যই এটা কমপ্লাই করা উচিত, কিন্তু ওই সার্টিফিকেটটা আসলো না, অর্থাৎ ডকুমেন্টের ডিসক্রিপেন্ট ডকুমেন্ট আপনি এখন ডিসক্রিপেন্সি কোড করে তাদেরকে জানিয়ে দিলেন। এখন আপনি জানেন যে অ্যাপ্লিক্যান্ট আপনাকে সেই ডিসক্রিপেন্সি অ্যাকসেপ্ট করে ওয়েব করে পেমেন্ট করার দেওয়ার রিকোয়েস্ট করতে পারে, এবং আপনারও ইস্যুইং ব্যাংক হিসাবে রাইট আছে সে তার রিকোয়েস্টকে আপনি কমপ্লাই না করার, অর্থাৎ রিকোয়েস্ট না রাখার সে রাইটও কিন্তু আছে। এখন ধরেন এমন হলো যে বেনিফিশিয়ারি ওই ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট সে পেমেন্ট পাচ্ছে না, তার কিন্তু পেমেন্ট খুব দরকার, তার ক্যাপিটাল শর্টেজ আছে, সে ফেসিং এ ক্যাপিটাল শর্টেজ। এখন সে অ্যাপ্লিকেন্টকে কনভিন্স করে ফেললো যে ভাই আমার ক্যাপিটাল শর্ট আছে, সামহাও যেভাবেও সে অ্যাপ্লিকেন্টকে রাজি করালো যে ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করে নাও এবং তোমার ইস্যুইং ব্যাংকে তুমি রিকোয়েস্ট করো আমাকে পেমেন্ট করে দেওয়ার জন্য। দে কনভিন্স দ্য অ্যাপ্লিকেন্ট টু মেক পেমেন্ট ফর ডিসক্রিপেন্ট ডকুমেন্ট। এখন অ্যাপ্লিকেন্ট এন্ড বেনিফিশিয়ারি মাস্ট নট মিস ইউজ দ্য ক্রেডিট ফর দেয়ার ওন বেনিফিট। আপনার ইসিবি কি বলছে যে অ্যাপ্লিকেন্ট এবং বেনিফিশিয়ারি তাদের নিজের বেনিফিটের জন্য এই ক্রেডিটটাকে মিস ইউজ করতে পারবে না। এই যেখানে যে আমি উদাহরণটা দিলাম যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিকেন্টকে রাজি করাচ্ছে, ব্যাংক কোনোভাবেই কিন্তু সেটা করবে না বা অ্যাপ্লিকেন্টেরও সেটা করা উচিত না। ব্যাংক শুড নট অ্যাসিস্ট সাচ আনডিউ অ্যাডভান্টেজ, অর্থাৎ ব্যাংকেরও উচিত না যে এই ধরনের আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করা। অর্থাৎ ব্যাংক অবশ্যই ক্রেডিটের যে রুলস, যে টার্মস অ্যান্ড কন্ডিশন ইউসিপি আইএসবিপি এবং দেশের ডোমেস্টিক রুলস সেগুলো মেনে চলেই সে তার রোল প্লে করবে। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলছে, বি নাম্বারে an issuing bank should not discourage any attempt by the applicant to include as an integral part of the credit copies of the underlying contract performance and like it। যে ইউসিপি এলসির একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে আপনার আন্ডারলাইন যে কন্ট্রাক্টগুলো থাকে বা প্রোফর্মা ইনভয়েস থাকে এটাকে সে ইন্টিগ্রাল পার্ট হিসেবে যে অ্যাপ্লিকেন্টের যে অ্যাটেম্পট সেটাকে ডিসকারেজ করতে বলা হচ্ছে। অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যদি আপনাকে রিকোয়েস্ট করে যে ইন্টিগ্রাল পার্ট হিসেবে সে আন্ডারলাইন কন্ট্রাক্টটাকে এলসিতে ইনক্লুড করার, সে ব্যাপারে আপনি তাকে ডিসকারেজ করবেন, কিন্তু কোথাও কিন্তু না বলা হয়নি। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি কোনো একটা ডেসক্রিপশন অফ গুডস এইভাবে লিখি যে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ পার পিআই নাম্বার ডেটেড এত, আমরা নর্মালি এতটুকুই লিখি। যদি অ্যাপ্লিক্যান্ট বলে এরপর অ্যাটাচড হেয়ার উইথ হুইচ ফর্মস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্রেডিট, তো আমার ইউসিবি বলছে এইভাবে এইটাকে ইন্টিগ্রাল পার্ট করা ব্যাপারে তাকে ডিসকারেজ করতে। আচ্ছা, এখানে কি বলছে দেখেন, পেমেন্ট আন্ডার দ্য ক্রেডিট ডাজ ডিপেন্ড on the compliance of terms and condition of the contract in addition to the compliance under article 2। আচ্ছা, আর্টিকেল 2 তে আমার যে কমপ্লাইন প্রেজেন্টেশন বা কমপ্লায়েন্সের কথা বলা হচ্ছে, কমপ্লাইন প্রেজেন্টেশনের কথা বিস্তারিত বলা হচ্ছে। এখন আপনি যদি একটা আন্ডারলাইন কন্ট্রাক্টকে ইন্টিগ্রাল পার্ট হিসেবে এটাতে ইনক্লুড করে দেন এবং এই আন্ডারলাইন কন্ট্রাক্টটা তো কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই থাকবে, আপনি কি টার্মস অ্যান্ড কন্ডিশন যদি ইন্টিগ্রাল পার্ট করে দেয়, আপনাকে কিন্তু ডিসকারেজ করতে বলা হয়েছে, না করতে বলা হয়নি, বা আপনাকে দেয়া যাবে না সেটা কিন্তু কোথাও বলা হয়নি, বলা হচ্ছে ডিসকারেজ করতে। এখন ধরেন আপনি ডিসকারেজ করলেন কিন্তু সে শুনলো না এবং সে এটাকে ইন্টিগ্রাল পার্ট হিসেবে আপনি সেটা ইনক্লুড করলেন। এখন এই আন্ডারলাইন কন্ট্রাক্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আবার আপনি যখন এলসি ইস্যু করছেন এলসি ইস্যু করারও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এখন আপনি যখন ডকুমেন্টটা চেক করবেন, আপনি কি এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে চেক করবেন, নাকি এই যে আন্ডারলাইন কন্ট্রাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে চেক করবেন, নাকি দুইটারই টার্মস অ্যান্ড কন্ডিশন একসাথে মেনে নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর বেস করে আপনি ডকুমেন্ট চেক করবেন? এই ব্যাপারে ক্লিয়ারলি বলা আছে আর্টিকেল 2 তে। আপনার কমপ্লেন প্রেজেন্টেশন নিয়ে আপনার যে সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা কি দেখেন, কমপ্লেন প্রেজেন্টেশন মিনস এ প্রেজেন্টেশন দ্যাট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য ক্রেডিট, দ্য অ্যাপ্লিক্যান্ট প্রভিশন অফ দিস রুলস অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। অর্থাৎ আপনি যখন ডকুমেন্ট চেক করবেন
অ্যাপ্লিকেন্টের রিকোয়েস্টে আপনি ইন্টিগ্রাল পার্ট হিসেবে আপনার কন্ট্রাক্টকে অ্যাড করলেও আপনি কিন্তু এই কন্ট্রাক্টের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি এলসির ডকুমেন্ট চেক করার সময় কোনোভাবেই দেখবেন না। এটার উপর বেস করে আপনি এলসির ডকুমেন্ট চেক করবেন না। কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন এখানে বলে দেওয়া হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য ক্রেডিট, অর্থাৎ আপনি এলসিতে আপনি ইস্যুইং ব্যাংক যে টার্মস অ্যান্ড কন্ডিশন দিলেন শুধুমাত্র সেটার উপর বেস করেই আপনি ডকুমেন্টটা কমপ্লায়েন্ট কিনা সেটা আপনি ডিটারমাইন করবেন। কারণ ক্রেডিটের যে সংজ্ঞা সেখানে কি বলা হচ্ছে দেখেন, ক্রেডিট মিনস অ্যান অ্যারেঞ্জমেন্ট হাউএভার নেমড অর ডেসক্রাইবড দ্যাট ইজ ইররিভোকেবল অ্যান্ড দেয়ারবাই কনসিডার্ড ডেফিনিট আন্ডারটেকিং অফ দ্য ইস্যুইং ব্যাংক টু অনার এ কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি একজন ইস্যুইং ব্যাংক শুধুমাত্র একটা কমপ্লেন প্রেজেন্টেশন নিয়ে এগেইনস্টে আপনি পেমেন্ট করবেন, আর কমপ্লেন প্রেজেন্টেশনটা হচ্ছে যেটা এলসিতে উল্লেখিত টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ডকুমেন্টগুলো সাবমিট করা হচ্ছে। সো আমার উত্তর এখানে ক্লিয়ার যে আপনার ডিসকারেজ সত্ত্বেও যদি সেই ইন্টিগ্রাল পার্ট হিসেবে এলসিতে সেই কন্ট্রাক্টটা ইনক্লুড করেও আপনার কিন্তু সেই কন্ট্রাক্ট ভ্যালুলেস। সে আগেরটাই এখানে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ইউসিপি ডিসকারেজ টু মেক দ্য আন্ডারলাইন কন্ট্রাক্ট অ্যাজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ক্রেডিট, ইউসিপি ডিড নট প্রহিবিট টু ডু ইট। অর্থাৎ ইউসিপি এটাকে একেবারে ইন্টিগ্রাল পার্ট করা যাবে না, এটা সরাসরি কোথাও কিন্তু বলা নাই, বাট ডিসকারেজ করা হচ্ছে। এবং ডিসকারেজ এই জন্য করা হচ্ছে, এটা ইন্টিগ্রাল পার্ট দিয়েও আসলে কোনো লাভ নেই। ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট চেক করার সময় আসলে এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেই ডকুমেন্ট চেক করবে। আচ্ছা, এখন এই যে আমরা আর্টিকেল 4 পড়লাম, এটার সাথে রিলেটেড সরাসরি ইউসিপি 600 ছাড়াও কিন্তু আইএসবিপিতে কিছু কথা আছে। আমরা এখন একটু খুব সংক্ষেপে এগুলো নিয়ে একটু কথা বলবো, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি আশা করছি আপনারা যারা একটু বেশি জানতে চান বা আইএসবিপি নিয়েও যারা জানতে চান তাদের জন্য এটা উপকৃত হবেন আপনারা। যেমন আইএসবিপিতে আপনারা জানেন যে আইএসবিপির একদম শুরুতে আইএসবিপি প্রিলিমিনারি কনসিডারেশন নামে কিছু অংশ আছে, সেখানে কিছু পার্ট আছে, আর্টিকেল না ঠিক, কিছু এখানে আলোচনা আছে, সেই আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে কিন্তু আপনাদের পড়তে হবে। এই আইএসবিপির এই প্রিলিমিনারি কনসিডারেশনে বলা হচ্ছে আপনি যে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন অফ এ ক্রেডিট অ্যান্ড এনি অ্যামেন্ডমেন্ট দেয়ার টু আর ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা এলসি ইস্যু করা হলো, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হলো, তারপর হচ্ছে আপনি আরেকটা অ্যামেন্ডমেন্ট করলেন, সেই অ্যামেন্ডমেন্টেও কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিলেন। এখন এই দুটাকে সে ইন্ডিপেন্ডেন্ট বলছে, অর্থাৎ এই অ্যামেন্ডমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন বা ক্রেডিটের টার্মস অ্যান্ড কন্ডিশন দুটাই ইন্ডিপেন্ডেন্ট বলার কারণ হচ্ছে, আপনারা জানেন আমরা এটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করব সামনে। আপনি ক্রেডিটে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিলেন, আপনি এলসি ইস্যু করলেন, বেনিফিশিয়ারি পেলো, সে ওই অনুযায়ী সে গুডস প্রিপারেশন করা শুরু করলো। এর মধ্যে আপনি আবার অ্যামেন্ডমেন্ট করে যদি এমন কিছু দেন যেটা তার যে গুডস তৈরি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, সে কিন্তু অ্যামেন্ডমেন্টের সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু রাজি নাও হতে পারে, এবং সে ওইটা রাজি হচ্ছে কি হচ্ছে না, সে টার্মস অ্যামেন্ডমেন্ট সে গ্রহণ করলো কি করলো না, এই ব্যাপারে বিস্তারিত আমরা সামনে কথা বলবো। এটার কিছু সিমটম আছে, সে হয়তো আপনাকে সরাসরি তার ব্যাংকের মাধ্যমে জানাতে পারে যে আমি তোমার অ্যামেন্ডমেন্ট নিচ্ছি না, অথবা সে আপনাকে সাইলেন্ট থাকতে পারে, কিন্তু আপনাকে শিপমেন্ট করে দিয়ে ডকুমেন্ট যখন পাঠাবে সে তখন ঠিক এই ক্রেডিটের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী সে যদি ডকুমেন্ট সেন্ড করে, তখন আপনি বুঝতে হবে যে সে অ্যামেন্ডমেন্ট আসলে সে গ্রহণ করেনি। এখন আপনি যদি বলেন যে আমি তো তোমাকে অ্যামেন্ডমেন্ট দিয়ে এই টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছিলাম, তুমি আমাকে এইভাবে ডকুমেন্ট পাঠালে কেন বা এই গুডস পাঠালে কেন, আমি তোমার পেমেন্ট করবো না, আপনি কিন্তু সেটা বলতে পারবেন না, কারণ সে অ্যামেন্ডমেন্টটা কিন্তু সে গ্রহণ করেনি। এই কারণে এখানে বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট এবং ক্রেডিট সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, সম্পূর্ণ আলাদা। একটার সাথে আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনকে আপনি একসাথে একভাবে বিবেচনা করতে পারবেন না। কেন পারবেন না? এই অ্যামেন্ডমেন্টটা বেনিফিশিয়ারি অ্যাকসেপ্ট করলো কি করলো না সেটার উপর নির্ভর করে কিন্তু এখানে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে, এবং এটা নিয়ে আমরা সামনে একটা ভিডিও থাকবে আমার যে অ্যামেন্ডমেন্ট নিয়ে, আমরা সেখানে বিস্তারিত জানবো। দেন এখানে কি বলছে দেখেন, many of the problem that arise at the document examination stage could be avoided or resolved by the respective parties through carefully attention to detail in the credit or amendment application। আচ্ছা, এটা হলো আমাদের অনেক ডকুমেন্ট এক্সামিনেশন যখন করা হয়, আমাদের যে ডিসক্রিমিনেন্সি দেওয়া হয়, পেমেন্ট ডিলে হয়, পেমেন্ট ডিলে হওয়ার কারণে সে পাল্টা জবাব দিচ্ছে, দেরি হওয়ার কারণে সে আপনার কাছ থেকে অতিরিক্ত কিছু পেমেন্ট চাচ্ছে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আপনারা ফেস করেন যারা পেমেন্ট সেকশনে কাজ করেন, অর্থাৎ লজমেন্টে কাজ করেন। এখন ইউসিপি বলছে বা আইএসবিপি বলছে এখানে অনেক ধরনের প্রবলেম কিন্তু রেসপেক্টিভ প্রবলেমগুলো কিন্তু আমরা আগেই সলভ করতে পারি, বিশেষ করে আমরা যখন এলসি ইস্যু করছি বা অ্যামেন্ডমেন্ট ইস্যু করছি বা আপনার
এই যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিক্যান্ট যখন এলসি ইস্যুইং ব্যাংকের কাছে আপনার যে রিকোয়েস্ট করছে এলসি ইস্যু করার, ওই সময়ে আপনি খুব ভালোভাবে যদি ডকুমেন্টগুলো অর্থাৎ ইস্যুর রিকোয়েস্ট কিংবা এলসি করার সময় বা অ্যামেন্ডমেন্ট করার সময় আপনি যদি কনসিডার করেন অনেক কিছু বা ভালো করে, তখনই যদি সব কিছু বিচার বিবেচনা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রিলেভেন্ট কিনা, একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আরেকটা টার্মস অ্যান্ড কন্ডিশনের যে সম্পর্ক থাকার কথা বা এগুলো ইররিলেভেন্টি কোনো ইস্যু আছে কিনা, এগুলো যদি আগেই চেক করেন তাহলে কিন্তু অনেক প্রবলেম কিন্তু আগেই সলভ হয়ে যায়। যেমন আপনি যখন একটা ডকুমেন্ট ইস্যু করতে বলছেন, সেই আসলে ইস্যুয়ার কে, এখানে কি কি ডাটা থাকবে এবং এখানে কে সাইন করবে, এটার সময় কি, টাইম ফ্রেম, কতদিনের মধ্যে আপনি প্রেজেন্ট করবেন, এই ধরনের সব কিছু যদি স্পেসিফিক্যালি আপনি আইডেন্টিফাই করে দেন তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। যেমন আপনি শুধু বললেন যে কমার্শিয়াল ইনভয়েস রিকোয়েস্ট, তখন বেনিফিশিয়ারি ইসিপি বা আইএসবিপি অনুযায়ী যে পয়েন্টগুলো, যে ডাটাগুলো থাকলে একটা কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করা হচ্ছে বলে গণ্য করা হয়, সেগুলো দিয়ে আপনাকে একটা কমার্শিয়াল ইনভয়েস ইস্যু করে দিল। এখন আপনি দেখলেন এখানে সাইন নাই, ডেট নাই, এটা নাই, ওইটা নাই। এখন ইউসিবি বা আইএসবিপিতে কিন্তু বলে দেওয়া আছে কি কি থাকতে হবে। এর বাইরে যদি আপনি কিছু চান, আপনাকে আসলে যখন এলসিটা ইস্যু করলেন তখনই কিন্তু আপনাকে বলে দিতে হবে যে কমার্শিয়াল ইনভয়েস required অথবা signed and dated commercial invoice required, and this data or this data content must be contained in কমার্শিয়াল ইনভয়েস বলে আপনি লিখে দিলেন যে এসএস কোড থাকতে হবে, কান্ট্রি অফ অরিজিন থাকতে হবে, এটা থাকতে হবে, ওইটা থাকতে হবে, বলে দিতে হবে। অর্থাৎ আপনি এলসি ইস্যু করার সময় বা অ্যামেন্ডমেন্ট করার সময় আগে থেকে যদি এসব বিষয়ে কনসার্ন থাকেন এবং কোনো ডকুমেন্টের ইস্যুয়ারকে ডাটা কন্টেন্ট কিগুলো আগে যদি উল্লেখ করে দেন তাহলে কিন্তু অনেক প্রবলেম আগেই সলভ হয়ে যায়। আচ্ছা, এখানে সেটা হলো আপনি একটু পজ দিয়ে এটা পড়ে নেবেন। আমি এটার সারাংশটা বলছি, সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা এলসি ইস্যু করার পর একটা অ্যামেন্ডমেন্ট করবেন, অ্যামেন্ডমেন্ট করার সময় অবশ্যই রিলেভেন্ট যে সব কিছু ঠিকঠাক করে অ্যামেন্ডমেন্টটা করবেন। যেমন আপনার একটা এলসি, আমি একটা উদাহরণ দিয়ে বলবো এখানে, যে আপনার অ্যাপ্লিক্যান্ট একটা অ্যামেন্ডমেন্ট চাচ্ছে। এখন আপনি অ্যাপ্লিক্যান্ট কিন্তু আপনার মতো এক্সপার্ট না। আপনি দেখতে পাচ্ছেন এই একটা অ্যামেন্ডমেন্ট বা একটা শব্দের চেঞ্জের কারণে এলসির অনেক জায়গায় টার্মস অ্যান্ড কন্ডিশনে চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি যদি ধরে নেন যে অ্যাপ্লিক্যান্ট আমাকে শুধু একটা ক্লজে অ্যামেন্ডমেন্ট করতে বলছে, আর কোথাও করব না, তাহলে কিন্তু হবে না। যেমন ধরেন আপনি কোথাও একটা কান্ট্রি অফ অরিজিন লিখলেন, যে ফিল 45-এর কোথাও আপনি কোনো একটা গুডসের ডেসক্রিপশনে কান্ট্রি অফ অরিজিন দিলেন একটা, কারণ ফিল 45-এ যেটা থাকবে সেটা ফিল 45-এর ডেসক্রিপশনটা ঠিক যে জায়গায় থাকতে হবে সেখানেই থাকবে। এখন আপনি আরেক জায়গায় কিন্তু ক্লজ দিয়ে রাখছেন যে কান্ট্রি অফ অরিজিনের জন্য একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে। আপনি যদি ওইখানে চেঞ্জ না করেন তাহলে সে সার্টিফিকেট অফ অরিজিনে সে কান্ট্রি অফ অরিজিন চেঞ্জ করলো না, আপনি কিন্তু তার ডিসক্রিপেন্সি ধরতে পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই কোনো একটা অ্যামেন্ডমেন্ট করার সময় রিলেভেন্ট আর কোথাও প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট দরকার আছে কিনা সেটা দেখে নিয়ে আপনাকে আপনাকে রিকোয়েস্ট না করলেও কিন্তু আপনি সেটা করে দেবেন এবং সেটা করার রাইট আপনার আছে। যেমন একটা এলসিতে আপনার বলা আছে যে প্লেস অফ এবং ডেট এবং প্লেস অফ এক্সপায়ারি বলা আছে 30/6/2024, চায়না, লেটেস্ট শিপমেন্ট ডেট 15/6/24, আর পিরিয়ড ফর প্রেজেন্টেশন 15 দিন। এখন আপনাকে অ্যাপ্লিকেন্ট একটা অ্যামেন্ডমেন্টের রিকোয়েস্ট করলো, যেখানে বলা হলো যে আপনি যে শিপমেন্টের ডেটটা এক্সটেন্ড করে 15/6-এর পরিবর্তে 30/6 করেন। এখন আপনি অ্যাপ্লিকেন্ট শুধু এই একটা চেঞ্জ করতে বললো, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনি শিপমেন্ট ডেট যদি 30/6 করেন তাহলে কিন্তু শিপমেন্ট ডেট এবং এক্সপায়ারি ডেট একই সময় হয়ে যাচ্ছে, এবং পিরিয়ড ফর প্রেজেন্টেশন এখানে যদি 15 দিন থাকে তাহলে এই দুইটা একই সেম ডে হওয়ার কোনো সুযোগ নেই। তো কারণ হচ্ছে আপনার এক্সপায়ারির পরে সে কিন্তু প্রেজেন্টেশন করতে পারবে না, তাহলে আপনাকে এক্সপায়ারিটাও 15 দিন অবশ্যই এক্সটেন্ড করতে হবে। তা আপনাকে রিকোয়েস্ট করলে শুধু শিপমেন্ট বাড়ানোর জন্য, আপনি এলসি ইস্যুইং ব্যাংক কিন্তু যখন অ্যামেন্ডমেন্ট করবেন আপনি কিন্তু সেই অধিকার আপনার আছে, সেটা আপনার করা উচিত, যে এটার পাশাপাশি রিলেভেন্টলি যে অ্যামেন্ডমেন্টগুলো করা দরকার, যেমন পিরিয়ড অফ প্রেজেন্টেশন 15 দিন, এটাকে বেস করে আপনার এক্সপায়ারিটাও 15 দিন বাড়িয়ে দিলেন। তো ইস্যুইং ব্যাংক ইজ অ্যালাউড টু এক্সটেন্ড দ্য এক্সপায়ারি ডেট টু সাপ্লিমেন্ট দ্য অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ আইএসবিপি বলছে আপনি ইস্যুইং ব্যাংক হিসেবে সেটা করতে পারেন। তারপর ইস্যুইং ব্যাংক যখন আপনি একটা এলসি করবেন, এখানে বলে দেওয়া হচ্ছে যে আপনার ইউসিপি এবং যে যে আর্টিকেল, এখানে আর্টিকেলগুলো বলা আছে, এই আর্টিকেলগুলো উপর অবশ্যই আপনি খেয়াল করে এলসিগুলো ইস্যু করবেন, না হয় কিন্তু এখানে এলসিতে কিছু ঝামেলা তৈরি হতে পারে। যেমন ওরা কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে আপনি যখন একটা এলসিতে বিল অফ লেডিং চাইবেন এবং আবার আপনি
ট্রান্সশিপমেন্ট প্রহিবিটেড করে দিবেন, তাহলে ইউসিপির যে 20-এর সিতে কি বলা হচ্ছে সেটার সাথে কিন্তু এটা কনফ্লিক্ট করবে। আপনি যখন বিল অফ লেডিং চাইবেন, ন্যাচারালি আপনি ট্রান্সশিপমেন্ট আসলে প্রহিবিট করতে পারবেন না। আপনি প্রহিবিট করে দিলেও কিন্তু, মানে নট অ্যালাউড করে দিলেও সেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যালাউ হয়ে যাবে। তো এই ধরনের কিছু আর্টিকেল বলা আছে, আর্টিকেলগুলো অবশ্যই এলসি ইস্যুইং ব্যাংক যখন এলসি ইস্যু করবে তখন এগুলো কেয়ারফুলি বিবেচনা করবে। যেমন বিশেষ সিতে কি বলা হচ্ছে দেখেন, এই বিল অফ লেডিং মে ইন্ডিকেটেড দ্যাট গুডস উইল অর মে বি ট্রান্সশিপমেন্ট প্রোভাইডেড দ্যাট, আচ্ছা অর্থাৎ হচ্ছে আপনার যখন বিল অফ লেডিং ইস্যু হবে, বিল অফ লেডিংয়ে অবশ্যই গুডসটা একটা ট্রান্সশিপমেন্ট হচ্ছে বলে এরকম কোথাও বিল অফ লেডিংয়ের কোথাও না কোথাও উল্লেখ থাকতে পারে। আবার a bill of lading indicating that transshipment will or may take place is acceptable, অর্থাৎ বিল অফ লেডিং এ ট্রান্সশিপমেন্ট অ্যাকসেপ্টেবল এই শব্দটা থাকতে পারে, বা বিল অফ লেডিং এ এটা ট্রান্সশিপমেন্ট হয়েছে এই ধরনের কোনো তথ্য থাকতে পারে। ইভেন ইফ দ্য ক্রেডিট প্রোহিবিটস ট্রান্সশিপমেন্ট, অর্থাৎ আপনি যদি এলসিতে একটা বিল অফ লেডিং চান কিন্তু ট্রান্সশিপমেন্ট ডিসঅ্যালাউ করে দেন, নট অ্যালাউড করে দেন, এটা অটোমেটিক্যালি এটা অ্যালাউ হবে। অর্থাৎ আপনার ওই সময়ে যদি আপনার ডকুমেন্টে একটা বিল অফ লেডিং ইস্যু করা হয় যেখানে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট করা হচ্ছে বা কোন পোর্টে ট্রান্সশিপমেন্ট হচ্ছে, এটা যদি উল্লেখ থাকে আপনি কিন্তু ডিসক্রিপেন্সি ধরতে পারবেন না। কারণ অটোমেটিক্যালি আপনি যখন 20-এর সি আর্টিকেল অনুযায়ী আপনি বিল অফ লেডিং চাচ্ছেন, ট্রান্সশিপমেন্টটা আপনার অটোমেটিক্যালি এটা অ্যালাউ হয়ে যাবে, যদিও আপনি এলসিতে এটা নট অ্যালাউ দিচ্ছেন। ঠিক এই ধরনের ক্লজগুলো আপনারা যখন এলসি ইস্যু করবেন অবশ্যই ইস্যুইং ব্যাংক বিবেচনা করবেন, এই কথাই বলা হচ্ছে এই আইএসবিপির প্রিলিমিনারি কনসিডারেশনে। আচ্ছা, এই কনসিডারেশনটা কি, এটা একটু পজ দিয়ে রিডিং পড়ে নেবেন যাদের প্রয়োজন মনে করছেন। এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেন্টকে আসলে ট্রানজ্যাকশন যে প্রসেস, সেই প্রসেসের আসলে মধ্যে ওইভাবে সরাসরি ইনক্লুড হওয়ার না হওয়ার ব্যাপারে সেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ইজ প্রেফার টু বি কিপ আউট অফ দ্য ট্রানজ্যাকশন প্রসেস, কিপ আউট অফ দ্য ডকুমেন্ট প্রিপারেশন। মানে ডকুমেন্ট প্রিপারেশনটা আসলে বেনিফিশিয়ারি কাজ, ডকুমেন্ট প্রেজেন্ট করবে বেনিফিশিয়ারি। এখন ডকুমেন্ট প্রিপারেশনের ব্যাপারে অ্যাপ্লিকেন্টকে কোনোভাবে ইনভলভ না করার ব্যাপারে আসলে বলা হচ্ছে। আবার ধরেন এমন কোনো ডকুমেন্ট আপনার চাইতে নিষেধ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেন্ট সেটা ইস্যু করবে বা অ্যাপ্লিকেন্ট সাইন করবে বা কাউন্টার সাইন করবে অ্যাপ্লিকেন্ট। কেন করা হচ্ছে এটা নিয়ে আমি সামনে আরেকটু বিস্তারিত কথা বলবো। কারণ একটা ডকুমেন্ট প্রেজেন্ট হবে, ডকুমেন্ট রেডি হবে ভিন্ন একটা দেশে, সে আপনি এলসি করছেন চায়নাতে, এখন চায়নার বেনিফিশিয়ারি সে ডকুমেন্ট রেডি করবে, এর মধ্যে আপনার যদি একটা ক্লজ থাকে যে একটা ডকুমেন্ট বা একটা সার্টিফিকেট ইস্যু করতে হবে যেটা অ্যাপ্লিকেন্টের সাইন থাকবে, তাহলে ডকুমেন্টটা আগে অ্যাপ্লিকেন্টের দেশে আসবে বা অ্যাপ্লিকেন্ট চায়নাতে গিয়ে সাইন করে আসবে, দেন ডকুমেন্টটা রেডি হবে, প্রেজেন্ট হবে। এখানে কিন্তু বেনিফিশিয়ারির জন্য এটা একটা ঝামেলা। এই জন্য এই ধরনের কনসিডারেশন রাখার ব্যাপারে আইএসবিপিতে বলা হচ্ছে। যেমন আপনি আরেকটা এখানে আরো বিস্তারিত আরেকটা বিষয় বলা হচ্ছে, ক্রেডিট মে still require a document to be issued, signed or countersigned by the applicant. In such case, beneficiary bears the risk of failure to comply if applicant's signature is not obtained or not obtainable. অর্থাৎ আপনার এলসিতে যদি এই ধরনের কোনো ক্লজ দেওয়াই থাকে যে একটা ডকুমেন্টের সাইন বা কাউন্টার সাইন করবে অ্যাপ্লিকেন্ট, সেক্ষেত্রে বেনিফিশিয়ারিকে এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। বেনিফিশিয়ারিকেই এই রিস্কটা নিতে হবে যদি অ্যাপ্লিকেন্ট ঠিকমতো সাইন না করে বা সে অ্যাপ্লিকেন্টের সাইন নেয়ার মতো অবস্থায় না থাকে, তো এটার জন্য যে রিস্ক তৈরি হবে সেই রিস্কটা কিন্তু বেনিফিশিয়ারিকে বিয়ার করতে হবে। এই জন্য এলসিতে এই ক্লজগুলো দেওয়ার সময় অ্যাপ্লিকেন্ট বেনিফিশিয়ারি সবাই কিন্তু খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে অ্যাপ্লিকেন্টের সাইন এবং কাউন্টার সাইনের ব্যাপারে। আমরা অনেক সময় কিন্তু এলসিতে বলে দিই যে একটা ইনস্টলেশনের পরে যখন অ্যাপ্লিকেন্ট সাইন দেবে তখন আমরা পেমেন্ট দিব, কিংবা তোমার ডকুমেন্টে ইন্সপেকশন সার্টিফিকেট ইস্যু করতে হবে যেটাতে অ্যাপ্লিকেন্টের সাইন থাকবে। তো এই ক্লজগুলো দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এবং আলোচনা করে, অ্যাপ্লিকেন্টের সাথে আলোচনা করে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তারপর আইএসবিপিতে আপনার 8A B8A তে বলা হচ্ছে এ ক্রেডিট মাস্ট নট বি ইস্যুড অ্যাভেলেবল বাই এ ড্রাফট ড্রন অ্যান অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এলসিতে আপনি একটা ড্রাফট চাইবেন না, অ্যাপ্লিকেন্টের উপর ড্র করা একটা ড্রাফট আপনি কখনোই চাইবেন না। অর্থাৎ আপনি ফিল্ড 42C-তে ড্রাফট আমরা যেখানে ড্রই লিখি সেখানে আপনি অ্যাপ্লিকেন্ট কখনোই দিতে পারবেন না। কিন্তু আপনার যদি একটা ড্রাফট দরকারি হয় আপনি কিন্তু এখানে দেবেন না, আপনি ফিল্ড 46-এ আপনি ডকুমেন্ট রিকোয়ার্ডের যে আমাদের ফিল্ড 46-এ আমরা ডকুমেন্টের যে ক্লজগুলো দিই সেখানে আপনি দিতে পারেন যে ড্রাফট ড্রন অন অ্যাপ্লিকেন্ট, এটা আপনার অ্যাকসেপ্টেবল। বাট আপনি ফিল্ড 42A-তে ড্রয়ি হিসাবে অ্যাপ্লিকেন্টকে কখনোই উল্লেখ করতে পারবেন না। কিন্তু ফিল্ড 46-এ আলাদাভাবে একটা ডকুমেন্ট আপনি চাইতে পারেন, ড্রাফটকে একটা আলাদা ডকুমেন্ট হিসেবে ট্রিট করে এটা ড্রন অন অ্যাপ্লিকেন্ট দিয়ে আপনি চাইতে পারেন, এবং এই ডকুমেন্টটা ফিল্ড 46-এর ডকুমেন্ট
চেক করার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু এই ডকুমেন্টটা চেক করা হবে। আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেক লম্বা ভিডিও হয়ে গেল। আমি চাইলে ভিডিওটিকে আবার দুটা ভাগ করে অর্ধেক অর্ধেক করতে পারতাম। তা আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের একটা বিষয়, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যেগুলো বড় হচ্ছে আপনারা কি আসলে সেটা এনজয় করছেন কিনা। যদি এনজয় না করেন বা কি করবো সে ব্যাপারে আমাকে অবশ্যই পরামর্শ দেবেন। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এই আলোচনাটাকে আমি দুইটা ভাগ করে 15 মিনিট বা 20 মিনিটের দুইটা আলাদা ভিডিও দিতে পারি। আপনারা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা আসলে লম্বা ভিডিও আপনাদের সমস্যা তৈরি করে কিনা। দেন আমি সেভাবে নেক্সট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।